আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি ফিরোজ কবির সরকার, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা কোষের ভিতর আরও যে ছোটো ছোটো অঙ্গাণুগুলো থাকে, কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্গাণু, সেগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা দেখব গোলগি বডি। এটা গোলজি বডি দুটোই বলা যায়, যে যেটা বলতে পারে সে সেটা বলবে। গোলগি বডি এটা হচ্ছে ক্যামিলো গোলগি নামক একজন বিজ্ঞানী 1898 সালে বিড়াল এবং প্যাঁচার স্নায়ুকোষ নিয়ে গবেষণা করার সময় গোলগি বডিটা আবিষ্কার করেন। এই যে গোলগি বডি, এটা সাধারণত প্রাণী কোষে দেখা যায়, উদ্ভিদ কোষে গোলগি বডি দেখা যায় না বলে নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ কোষে গোলগি বডি দেখা যায়। আর গোলগি বডির দুইটা উপাদান দ্বারা গঠিত, একটা হচ্ছে সিস্টার্নি, একটা হচ্ছে ভেসিকল। এই দুটি উপাদান দ্বারা সাধারণত গোলগি বডি গঠিত হয়। আর গোলগি বডিটার কাজ কি? গোলগি বডির যে ভেসিকল বা সিস্টার্নি যে প্রাচীর থাকে, সেখানে বিভিন্ন এনজাইমের পানি বিয়োজন হয়, গোলগি বডিতে হরমোন সংশ্লেষণ ঘটে, তারপর যেমন দেখা যায় যে এখানে প্রোটিন সঞ্চয় হয়, আর বিভিন্ন ধরনের বিভাগীয় কার্যগুলিতেও গোলগি বডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হচ্ছে গোলগি বডি। এরপর আমরা দেখব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আলবার্ট ক্লড এবং কেইট পোর্টার, আলবার্ট ক্লড এবং কেইট পোর্টার নামক দুজন সায়েন্টিস্ট 1945 সালে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আবিষ্কার করেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমরা কোষে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখি, এটা উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষেও থাকে। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হয়, একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অন্যটি হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যদি রাইবোজোম না থাকে, তাহলে সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি রাইবোজোমের ছোট ছোট দানাগুলো থাকে, তাহলে সেটাকে আমরা বলবো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকে, এই স্থানগুলোতে মূলত প্রোটিন সংশ্লেষ হয়, এই কাজটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের। আর কোষের মধ্যে যে বস্তুগুলো তৈরি হয়, সেই বস্তুগুলো পরিবহনের কাজ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে এটুকু জানা করব। এরপর আমরা দেখব কোষ গহ্বর। কোষের মধ্যে যে ফাঁকা জায়গাটা দেখা যায়, সেই ফাঁকা জায়গাটাই হচ্ছে কোষ গহ্বর। উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর দেখা যায়, আর প্রাণী কোষের ক্ষেত্রে কোষ গহ্বর থাকে না বললেই চলে, যদি থাকে সেটা খুব ছোট আকৃতির থাকে। এই কোষ গহ্বরের মধ্যে থাকে কোষরস। কোষরসে বিভিন্ন ধরনের উপাদান থাকে। যে কোষরসটা থাকে, সেই কোষরসের মধ্যে আমরা দেখি শর্করা আছে, প্রোটিন, স্নেহ জাতীয় পদার্থ, জৈব লবণ, জৈব অ্যাসিড, অজৈব লবণ, পানি, রঞ্জক পদার্থ, এই উপাদানগুলো দিয়ে মূলত কোষরসটা গঠিত হয়। বাইরে থেকে যখন বিভিন্ন ধরনের চাপ আসে, সেই চাপগুলোকে সহনশীল মাত্রায় নেওয়াই হচ্ছে কোষ গহ্বরের কাজ। কোষ গহ্বরের পর আমরা দেখব লাইসোজোম। লাইসোজোম বিজ্ঞানী ডুভে 1955 সালে লাইসোজোম আবিষ্কার করেন। এই লাইসোজোমটাকে বলা হয় বডি অফ আর্মি, অর্থাৎ দেহের রক্ষী। দেহে যদি কোনো জীবাণু প্রবেশ করে, তাহলে সেটাকে হজম করে ফেলাটাই বা ধ্বংস করে ফেলাটাই হচ্ছে লাইসোজোমের কাজ। কোনো জীবাণু যদি দেহে এসে প্রবেশ করে, লাইসোজোমে যে উৎসেচক থাকে, সেই উৎসেচকটা ওই জীবাণুটাকে ধ্বংস করে ফেলে, ধ্বংস করে দেহকে রক্ষা করে। আচ্ছা, এই যে উৎসেচকটা আছে, ধ্বংসকারী উৎসেচক, এই উৎসেচক যদি অন্যান্য অঙ্গাণুগুলোর সংস্পর্শে আসে, তাহলে সেই অঙ্গাণুগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু লাইসোজোমের এই উৎসেচকটি
একটা আবরণী দ্বারা আবৃত থাকে, যার কারণে অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে আসলেও ধ্বংস হয় না। এখন যদি কোনো কারণে লাইসোজোমের প্রাচীর ক্ষতিগ্রস্ত হয় বা অক্সিজেনের অভাব হলে যদি লাইসোজোমের প্রাচীরটা নষ্ট হয়, তাহলে ওই উৎসেচকটা এসে আশেপাশের যে অঙ্গাণুগুলো আছে সেগুলোকে ধ্বংস করে ফেলে। কখনো কখনো দেখা যায় পুরো কোষটাই নষ্ট হয়ে যায়। এই জন্য লাইসোজোমকে সুসাইডাল স্কোয়াডও বলা হয়, বা আত্মঘাতী স্কোয়াড যেটা সেটা বলা হয়। এটা হচ্ছে লাইসোজোম সম্পর্কিত কথাবার্তা। এতক্ষণ আমরা যে অঙ্গাণুগুলোর নাম দেখলাম, মানে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর দেখলাম কোষ গহ্বর, লাইসোজোম। এই যে কোষীয় অঙ্গাণুগুলো আছে এইগুলো হচ্ছে আবরণী দ্বারা আবদ্ধ অঙ্গাণু। এই যে প্রতিটা অঙ্গাণুতে একটা না একটা আবরণী থাকবে, কিন্তু এরপরে আমরা যে তিনটা উপাদান দেখবো এগুলোতে কোনো আবরণী থাকবে না, আবরণীহীন। আবরণীহীন অঙ্গাণু। এর মধ্যে আমরা প্রথম দেখব কোষ কঙ্কাল, তারপর দেখব রাইবোজোম, আর আছে সেন্ট্রোজোম। এই কোষ কঙ্কাল, রাইবোজোম, সেন্ট্রোজোম এগুলোকে বলা হয় আবরণীহীন অঙ্গাণু, এদের কোনো আবরণী থাকে না। কোষ কঙ্কাল, কোষ কঙ্কালগুলো সুতার মতো অবদান, যেগুলো কোষকে ভিতর থেকে ধরে রাখে, অর্থাৎ কোষের একটা কঙ্কাল তৈরি করে। এই কোষ কঙ্কাল তিনটি কোষ দিয়ে বা তিনটা উপাদান দিয়ে গঠিত। একটা হচ্ছে মাইক্রোটিউবিউল, এরপর আমরা দেখি এখান থেকে মাইক্রোফিলামেন্ট, এবং থাকে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই তিনটি অংশ দ্বারা কোষ কঙ্কাল গঠিত হয়। কি কি? মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই তন্তুগত অংশগুলো দিয়ে আমাদের কোষ কঙ্কাল গঠিত হয়। আর এই যে তিন ধরনের তন্তু, এগুলো আবার তিন ধরনের প্রোটিন দ্বারা গঠিত হয়। অ্যাক্টিন, মায়োসিন এবং টিউবিউলিন। এই তিন ধরনের প্রোটিন দিয়ে ওই যে তিন ধরনের তন্তু ছিল ওই তন্তুগুলো গঠিত হয়। কোষ কঙ্কালের কাজ কি? কোষের আকৃতি বজায় রাখা, এটা হচ্ছে কোষ কঙ্কালের কাজ। এরপর আমরা দেখব রাইবোজোম। রাইবোজোমের ক্ষেত্রে আমরা দেখি এটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষেই অবস্থান করে। আর এর কাজ হচ্ছে মূলত প্রোটিন সংশ্লেষণ করা, অর্থাৎ প্রোটিন সংশ্লেষণের সাথে জড়িত যে কাজগুলো, প্রোটিন সংশ্লেষণ করাটাই হচ্ছে রাইবোজোমের কাজ। আর প্রোটিন সংশ্লেষণ করতে যে সকল উৎসেচক দরকার সেগুলো এই রাইবোজোম সরবরাহ করে। আবার প্রোটিন তৈরির জন্য যে পেপটাইড বন্ধনী তৈরি হয় সেই বন্ধনীটাও তৈরি হয় এই রাইবোজোমের মধ্যে। এইটাকে প্রোটিন ফ্যাক্টরিও বলা হয়, কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। রাইবোজোমের পর আমরা দেখব সেন্ট্রোজোম। কোষের নিউক্লিয়াসের পাশে দুটো নলাকার অঙ্গাণু দেখা যায়, এই অঙ্গাণু দুটাকে বলা হয় সেন্ট্রিওল।
এই সেন্ট্রিওল দেখতে মোটামুটি এরকম হয়। আর সেন্ট্রিওলের চারপাশে থাকে ঘন তরল পদার্থ, কোনো আবরণী থাকে না। সেন্ট্রিওলের চারপাশে থাকে ঘন তরল পদার্থ, এখানে কোনো আবরণী থাকে না। এই সেন্ট্রিওল এবং এই তরল পদার্থটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। তো এই সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার মিলে গঠিত হয় একটা সেন্ট্রোজোম, যেটা নিউক্লিয়াসের পার্শ্ববর্তী স্থানে অবস্থান করে। যখন কোষ বিভাজন শুরু হয় তখন এই দুইটা সেন্ট্রিওল কোষের দুই প্রান্তে চলে যায় এবং স্পিন্ডল যন্ত্র তৈরি করে। এটা সেন্ট্রিওলের একটা কাজ। আর স্পিন্ডল যন্ত্রের যে স্টার তন্তুগুলো আছে বা আকর্ষণ তন্তু আছে, সেই তন্তুগুলো এই সেন্ট্রিওল থেকে তৈরি হয়। আর বিভিন্ন ধরনের ফ্লাজেলা তৈরির ক্ষেত্রে এই সেন্ট্রোজোমটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছিল মোটামুটি কোষের বিভিন্ন উপাদান। তোমরা এগুলো বই থেকে দেখো আর একটু বোঝার চেষ্টা করো, ভালোভাবে পড়ো।